যে তারপর আর আসে নাই। পরে আমরা ফোন দেই, ফোন রিসিভ করে না। পরে ভাবলাম যে হয়তো আমার আব্বু কোনো নেই, ঈদের পরের দিন আমার আব্বু বেড়াবার গেছে, হয়তো আসবো। তখন দেখি রাত্রেবেলায় আসে না। পরে চিন্তা ঢুকতেছে মাথা মধ্যে যে আব্বু আসে না, তাদের আবার রাত্রিবেলায় আসবো। পরে ফোনের উপর ফোন দিই, ফোন রিসিভ করে না। সবাই ফোন দেয়, আমার ছোট বোনের ভাই ফোন দেয়, ফোনে ফোন দেয়, আমার ছোট বোন ফোন দেয়, কেউ ফোন ধরে না। পরে গেলাম থানায়, যে চিঠি করলাম, চিঠি করার পরে কয় পরে আর লোকেশন টোকেশন সব বাইক করে এলে ওগুলো অমুক জায়গায় দেয়, অমুক জায়গায় যান, অমুক জায়গায় যান, গেলাম সব জায়গায় গেলাম। ভালোভাবে এই পেলাম। পরের শনিবারে আমরা পরে পাইলাম বাংলা মৃত। এটা আমি সুস্থ বিচার মানে এই যে শনিবার থেকে এই শনিবার তার মৃত লাশ পেলেন, এই মাঝখানে যে 6-7টা দিন, 6-7টা আপনার খোঁজাখুঁজি করছেন, কোথাও কোনো ধরনের কোনো তথ্য পান নাই? কেউ বলেও নাই এসে সেটা যখন ওখানে দেখছি কি ভালো কি মন্দ এরকম কোনো এরকম একটা লোকে বলছাল বৃহস্পতিবারে যে অমুক জায়গায় দেখছিলাম। কোথাকার কথা বলছেন? বলছাল টাঙ্গাইল দেখছি, কিন্তু টাঙ্গাইল আমি 2 দিন গেছি, পাইনি। পরে লোকেশন দেখাচ্ছে জামালপুর, ওখানেও গেছি, স্যারের লোকেশন দেখে দিচ্ছে, ওখানেও জামালপুর সদর থানায় গেছি, পুলিশ বাড়িতে গেছি, ওখানেও পাই নাই। সব জায়গায় হয়ে যাওয়ার বাগানে পাই নাই। পেলাম বাংলা। এই যে বাংলা যখন আপনার বাবার লাশটা উদ্ধার করলো, আপনি কি সেখানে গেছিলেন? কি অবস্থায় দেখলেন লাশটা, মানে কি অবস্থায় দেখলেন? ধরা না, মানে ধরা বাদে এমনি কেমন দেখছেন? কোনো গাছের লগে কোনো রশি টসি কিংবা আদার্স শরীরে কোনো ওই রকম শরীরের চিহ্ন, যে আমার বোনের জামাই বললো যে মাথার মধ্যে আঘাত আছে, মুখের মধ্যে আঘাত আছে, এখানে আড্ডি ভাঙে আলাইছে, এই নিন্দার আড্ডি। আমার যে বলছে আমার ঘরে যাবার দেয় না, এই অনেকে এটা বলছে যারা দেখছি। এখন লাশ আছে মর্গে। আপনার বাবা যে গত শনিবারের দিন বাইরে থেকে ফজরের নামাজের সময় বের হলো, কাছে কোনো টাকা পয়সা ছিল? কাছে এখন গরুর টাকা দিচ্ছে 1 লক্ষ টাকা, 1 লক্ষ টাকা দিচ্ছে, 1 লক্ষ টাকা ওই ওই গরু 4,65,000 টাকা, 1,65,000 টাকা থেকে 65,000 টাকা ওনাকে দিয়ে হয়েছে। পৌঁছাল শনিবারে ফজরের নামাজের পরে টাকাটা দেবো, 1 লাখ টাকা দেবো, তারপরে যাবো বাইরে যে আর এক শনিবারে 1 লাখ টাকা দিবে, সেই 1 লাখ টাকা কি তার কাছে ছিল? মানে সে টাকা নিয়ে বের হয়েছে। বললেন তাহলে কি নামাজ পড়ার সময় কি সে টাকা নিয়ে গেছে? নামাজ পড়ার সময় আবার উনি আসে, দেখা যায় যে 9টা 10টা চা পান খাইয়া যায়, নামাজ পড়ে দোকান করে বসে পান খাইয়া পরে আসে। ফজর নামাজের সময় যে বের হলো পকেটে 1 লক্ষ টাকা নিয়ে, সেই যে বের হওয়াটা ওই লাস্ট বের হলো। নাই শনিবারে আমি পাইলাম আমার পরে বাংলা। আপনার বাবা কি করতো? ধান কেনা পেশা করতো। আপনার জানা মতে কি আপনার বাবার সাথে কারোর সাথে কোনো ধরনের ঝগড়া, মনোমালিন্য কিংবা কোনো প্রতিহিংসা এরকম কোনো কিছু? এরকম নাই, কিন্তু এটা আসলে মনে হয়েছে হয়তো পুরানো কোনো শত্রু থাকতে পারে। ওই ওই হয়েছে, ওই উপলক্ষে হয়েছে। একটা মানুষ যখন খুন হয়ে যায়, এখানে শত্রু ছাড়া তো আর খুন হয় না। এখানে অবশ্যই কোনো শত্রু আছে দেখে, এখানে শত্রু আছে দেখে হয়তো আমার বাবার সাথে কোনো পুরনো শত্রুতা আছে দেখে আমার। আপনারা কয় ভাই? আমি একাই। আপনি একা? আপনার বলছেন যে আমার বাবার শত্রু আছে, আপনার সাথে কখনো বাবা শেয়ার করতো যে আপনার নাম কি? জুয়েল, আমার সাথে অমুকের সাথে এরকম একটা ঝগড়া কিংবা ইত্যাদি এই ধরনের কোনো আলোচনা করতো বাবা? এরকম আলোচনা করে নাই। এলাকার মানুষ জানে আমরা অনেক ভালো মানুষ। 100 জন মানুষের মধ্যে 100 জনের জিজ্ঞাবেন, 100 জনই বলবো আমরা ভালো মানুষ। আপনার বাবা বাজুর ভালো মানুষ হয়, আমরা জানি যে ভালো মুরব্বী মানুষ, তার কোনোই থাকার কথা না, শত্রু থাকার কথা না। এরকম ঘটনাটা ঘটলো, আপনারা বলতে পারতেছেন না? এইটাই তো আমি বলতেছি, এটাই তো আমি এটাই চাচ্ছি যে এটা মানে আমার পরিকার আমার যে এটা
আমি সঠিক ওটা বিচার চাই। তুমি বলছিলে যে তোমার মেয়েটা মেয়ে এই যে তোমার আব্বু যে বের হলো সেটা আসলে টাকা নিয়ে বের হয়েছিল। টাকা নিয়ে আলাপ হয়েছে বাজারে যে টাকা দিলেন না, সে বলছে যে শনিবার দিন সকালে টাকা দিতেছি নতুন বাজারে থাইকো। এটা কে বলছে টাকা দিয়ে না মানে কি? শেরালি বলছে যে টাকা চাইতেছে সালাম ভাই, টাকা দিলেন সালাম ভাই না। কি টাকা পায়? গরু ওনার কাছ থেকে গরু কিনছে। কিসের গরু এটা? সমিতির গরু, সবাই মিলে সমিতি করছে। মানে যে রোজার ঈদের যে সমিতি করে সেই সমিতি। সমিতি করছে। আমার বাবার কেশিয়ার ছিল, তার কাছে টাকা শেরালি ভাইয়ের সাথে আমার সাথে কথা হয়েছে সেদিন রাস্তায়। ওনার জন্য আমি ঘুরছি বলছি আপনার সাথে তো আমার বাবার সাথে অনেক ভালো সম্পর্ক, আপনি কি আমার বাবার কোনো খোঁজ খবর জানেন? বলে না, আমি তোমার বাবারে খুঁজতেছি, সালাম ভাই টাকা পায়, টাকার জন্য সে চাপ দিতেছে, আমি তোমার বাবারে খুঁজতেছি। পরে আমি বলছি তাহলে আপনি একটু খুঁজলেন তো, আপনি যে জানাশোনা জায়গা থাকে আমি ভালো পাইতেছি না। এই কথা হয়েছে ওনার সাথে আমার। তারপরে আসছি, তারপরে ওনার কথা দেখাইছে ফোনে, ওনার সাথে লাস্টে কথা হয়েছে। আমরা এতবার ফোন দিছি, আমাকে কোনো ফোন রিসিভ হয় নাই, অথচ ওনার সাথে আমার দেখা হয়েছিল। উনি বলছে আমি খুঁজতেছি, উনি একবারও বলে নাই যে ওনার সাথে কথা হয়েছে। গত শনিবারে যে টাকা না পকেটে থেকে বের হইলো টাকাটা সালামকে দেওয়ার জন্য। হ্যাঁ, সালামকে না, ওই যে শেরালিকে দেওয়ার জন্য টাকাটা কথা হয়েছে। কথা হয়েছে। কিন্তু তারপরে কি শেরালির সাথে কিংবা সালামের সাথে আপনার বাবার কথা হয়েছে কিনা ফোনে? আমরা কথা বলতে তো এখন দেখি নাই। তারা কি কখনো বলছিল যে আমাদের সাথে কথা বলছে? সে বলছে সালাম ভাই ফোন দিবার কইছে, সালাম ভাই বলছে যে আমি টাকা পাইছি চাইতে, যে আমি শেরালিকে ফোন দিতে বলছি। কেন আমি যদি আপনার কাছে পাই চাইতেই পারি, এরকম কথা হয়েছে। তারপরে টাকা নিয়ে যাওয়ার পর আমার বাবারে পাওয়া যায় না। আপনার বাবা বাড়ি থেকে টাকা নিয়ে যাবে এই ইনফরমেশন কি ওই যে কোনো বইলা লোক জানে? আসছে যে শনিবার দিন টাকা দিমু, কে কে জানতো এই টাকাটা যে নিয়ে বেরিলো? ওই চাষটলে আলাপ হয়েছে। না, বাসা থেকে যে বেরিলো মানে এই টাকার খবরটা বাসায় কে তো কে জানতো? ফজরের নামাজ পড়ে যে গেল টাকাটা নিয়ে, টাকাটা এটা বললো না? যে বের হইলো এটা কে কে জানতো বাড়ির লোকজন? বাড়িতে তো আর লোকই নাই। আমরা মানে আপনারা এই তিনজন আমরা এই রুমেই ছিলাম, আমার বাবা ওই রুমে ছিল। একটা লোক টাকা পাবে চাইতেই পারে, কিন্তু কাকি আপনি একটু বলেন তো, যে আমি শুনলাম যে কাকা নাকি টাকা নিয়ে বাসা থেকে বের হয়েছে, এটা আসলে মানে টাকাটা কোথায় যাইতে চাইছিল তিনি? লইয়া বাইর হইছে নামাজে গেল শুনতে আমার পকেটে আসা লইয়া গেছে কৌটা আমরা সাথে শেয়ার সবসময় টাকা থাকে। এটা আমি তো বাইরানি করে আর কৌটা হাতে নাম দেয়া পাইনি, এটা লইয়া সেই নামাজে গেছে আর আর বাড়িতে হানে যে সকালে যে গেছে নামাজ আর কত টাকা নিয়ে বের হয়েছে? 1 লাখ এই গরুর দাম পাইতো কত? 1 লাখ টাকা পাইতো। ও, এই যে এই বাড়িটা কি সব নোট নিয়ে বের হয়েছিল? 1 লাখ টাকা পাইতো, এই বাড়ির চাপ দিত তো তোরা তারে চাপ দিলি কি? এখন তারা চাপ বলতে কি চাপ দিছে? চাপ কি ফোনে দিছে নাকি সামনাসামনি? চাপ দিছে, এই জন্য আমি হারাই ফোন দিই। ফোনে তো দিছে আঙ্গো ফোন তো আর ওর আব্বা ধরে শেরালের সাথে আপনাদের সম্পর্কটা কেমন? ভালো এমনি তো কখনো কি খারাপ দিই না। ঝগড়া কিংবা কোনো সময় কোনো ধরনের প্রতিহিংসা এরকম কোনো কিছু হয়েছে কি? না না এবার তো কোনোদিন ওর বাবা এনে আমরা তো সার বাড়িতেই থাকি, ওর বাবা নান নান কিনা ওঠা বসা ওঠাই করে। এই সমিতিটা কত বছর ধরে? সুমতিরা আমার করছে তো ভালাই মেলা বছর হইলো। বেশ কিছু মানে এই কত বছর ধরে আপনার স্বামী কেশিয়ারের দায়িত্ব পালন করতেছে? হ্যাঁ। কোনোদিন কোনো সমস্যা হয় না? হয় না এইবারই এই কথা হইলো। এটাই শেষ। এইবারই যে কথাটা হলো তাতে কি আপনাদের কি মনে হইতেছে, যে কারণ আপনার স্বামীর কোনো শত্রু পাইতেছি না, সে একজন বয়স্ক মানুষ, নাকি একটু কোনো টাকা পয়সা আছে বাড়িতে নিয়ে বের হয়েছে? কারণ অনেক সময় তো কিছু চক করে পড়ে মানুষ, অনেক সময় অনেক চক করে ও পড়ে। দেই নাই যখন কি ভাই না দেখে আবার আরেকটা লোক বলছিল যে টাঙ্গাইল নাকি দেখছে, আমরা সেই তথ্যটা ওটা তো ভাইজান বইলে গেল। টাঙ্গাইল দেখছে তাহলে তো বলে চা কিনে পরে তো আবার বৃষ্টি বাড়ছে। টাঙ্গাইল দেখছে তাহলে সেই লোকে তার সামনে আটকে আবার রাইকে তাহলে আমার বাসায় ফোন দিত। আমাদের ফোন দিত। টানাটানি বলে করছে এরকম শুনলাম, যে আর টানাটানি তো করছে। সারাটা কম না আবার ইয়ার পরে ইয়ার 4 জুন গেল তাহলে তো তার তোমার আচ্ছা আপনাদের কোনো এতটুকু যতটুকু বুঝতেছি যে আপনাদের কোনো কারো প্রতি সুনির্দিষ্ট কোনো অভিযোগ নাই, মানে এরকম কোনো কিছু নেই। না, এরকম না। ওইরকম বলতে নাই, কিন্তু আমরা হত্যাকারীর বিচার চাই। এটা সবাই চাবো, হত্যাকারী বিচার সবাই চাবো। হত্যাকারীর বিচার চাই। এটা মিডিয়া আছে, দেখি না এটা কি সবাই চাবে, সবাই। পুলিশ আছে, কিন্তু আমরা প্রশাসন সত্যি আছে। বিচার চাই, আমার বাবার ফোনে
নিরীহভাবে তো খুন করছে, আমরা এখনই বিচার চাই। যে অত্যাচার করে মারছে তাকে বিচার চাই আমরা। বিচার চাই। যে বাংলাদেশ করে গেল তার বিচার চাই। তিনটা বোন, একটা ভাই আমরা। এই বয়সে তিন বোন, তার কি ক্ষতি করছিল প্রশাসন আমার আছে, বাবা? মিডিয়া আছে, সবার কাছে আমি বিচার দিলাম। আমি এটা সুস্থ একটা বিচার চাই। আমার পুরো যে মারছে মেয়েটা তদন্ত করুক ওনারা। আমি এটা সুস্থ একটা বিচার চাই, ওনাদের ফাঁসি হোক। এমন সোজা শর্ট মানুষ, নাও বুঝছেন এমন সোজা মানুষ যে মানে বেশি লাগে না। সব সবাই সকালে বাইরে গেছে রে, বাইরে আগে মনে হয় যাবই দেখতে, এরা তার জানেন না। এই বাসায় গেছি যাবই দেখতে, নামাজ পড়তে। গরুটা জবাই করা হয়েছিল কোথায়? নতুন বাজারে, নতুন বাজারে। নতুন বাজারে ওই জায়গায় কি কোনো সমস্যা তো হয় না বাগাবাগি নিয়ে? বাগাবাগি নিয়ে সমস্যা হয় নাই বলতে, বাগার ওখানে আমি আসছিলাম, এমনি কোনো সমস্যা নাই, তর্কাতর্কি নেই। এখনো ওনাদের শুনছি পূর্বকাল থেকেই চলতেছে। এখন আগে পূর্বে কোনো দণ্ড ওনাদের ছিল কিনা, আমি ছিলাম বাইরে, তো আমি এটা বলতে পারলাম না। আমি গতবার আসছিলাম, খালি আমি দাঁড়ায় আছিলাম, দেখলাম মাংস দিতেছে, এক বাগা মাংস কোন চাল, তার জন্য অনেক একটু মানে ওনার সাথে মনে হয় একটু কথা কাটাকাটি। কার সাথে কথা কাটাকাটি হইলো? কথা কাটাকাটি হয়েছিল বেশি সম্ভব মুস্তাফির সাথে। আপনি ছিলেন ওখানে? আমি ওখানে ছিলাম না। এটা শোনা কথা আর কি? এটা কত 1 বছর আগের কথা না 2 না, বছর এক আগের বছর কথা। আগের কথা। এই সামান্য বিষয় নিয়ে তো এত বড় ঘটনা ঘটার কথা না, কারণ আমাদের রাস্তা ছাড়া বাংলাদেশে গ্রামের ভিতরে অনেক সময় হয় কথাবার্তা হয়। আমরা যদি ঈদের আগের দিন ওই বাজারে কোনো কারোর সাথে কি কোনো কি হয়েছিল? আবার ওরা হাসি কোনো তর্কাতর্কি বা ইটি? এই তারিখে কেউ সাথে মানে দেখা যায় মাংস শুন, দেখা যায় ওরা বাপ বন্ধ করতে হয়তো এটা এক কারণে দুইটা তারা হয়। কাম করলে তারা আত্মহত্যা, তাছাড়া তারা আত্মহত্যা। আমরা তার বিচার চাই। একটু সাইলেন্ট থেকে সবাই। মারছে। সুপ্রিয় দর্শক, একটি কথা আপনাদেরকে অবগত করি। বাহেজ আলী, যার বয়স হলো 60 বছর। একটি বিষয় আপনাদের অবগত করি, বাহেজ আলী বয়স 60 বছর, যিনি সাধারণ গ্রামে খেটে খাওয়া মানুষ। তার একটি সন্তান, 3টি কন্যা সন্তান। সবাইকে নিয়ে ভালোই চলছিল, পাশাপাশি করেন তিনি ধানের ব্যবসা। সবচেয়ে আনন্দের বিষয় হলো গ্রামে কিন্তু ইদানিং একটি সমিতি চলে আসছে, যেটাকে আমরা গরুর সমিতি হিসেবে পরিচিত। আর এই গরুর সমিতিটা কেন করা হয় সেটাও আমি বলেছি। পবিত্র ঈদ উল ফিতরের সময় কিন্তু যারা গ্রামে নিরীহ মানুষগুলা প্রতি মাসে তারা অল্প অল্প করে কিছু টাকা জমা করে একজনের কাছে রাখে, পরে সকল টাকা মিলে একটা গরু কিনে গরু কিনে তারা রোজার ঈদের সময় জবাই করে। যারা ভাগে পায় হয়তোবা 2 থেকে 3 কেজি মাংস, অথবা এর একটু বেশি। এটা কিন্তু সুন্দর প্রচলন চলে আসছে এবং সবাই কিন্তু এটা সব এলাকায় হচ্ছে। অনুরূপভাবে এই গ্রামে কিন্তু হচ্ছিল। যে সমিতির কেশিয়ার ছিল বাহেজ আলী। ঈদের পরের দিন কিন্তু গরু জবাই ছিল। ঈদের আগের দিন? সাউন্ড করেন না কেউ। ঈদের আগের দিন গরু জবাই হয়েছে, আর গরুটা কেনা হয়েছে সালামের কাছ থেকে, যার দাম ছিল 1,65,000 টাকা। 65,000 টাকা নগদ দেওয়া হয়েছে, 1 লক্ষ টাকা বাকি ছিল। বলা হয়েছিল ঈদের পরেই তাকে দিয়ে দেওয়া হবে। কিন্তু যখন গরুওয়ালা টাকা পাচ্ছে না, তখন অবশ্যই যিনি কেশিয়ার তাকে তিনি বলছেন যে আমার টাকাটা তুমি দেবো। বাহেজ আলীর নিয়ত ছিল স্বচ্ছ, টাকা নিয়ে বের হয়েছে বাড়ির থেকে। গত শনিবার 1 লক্ষ টাকা পকেটে নিয়ে যখন ফজর নামাজে যায়, ফজর নামাজ পড়ার পরেই বাহেজ আলী নিখোঁজ। সেই বাহেজ আলী কোথায় গেল, কিভাবে গেল, কি অবস্থায় গেল, সবকিছু মিলে যখন হিসাব নিকাশ সবাই করছিল, বাহেজ আলীকে কোথাও কিন্তু পাওয়া যাচ্ছে না। আর যখনই পাওয়া যাচ্ছে না, স্বাভাবিকভাবে পরিবারের সবাই কিন্তু সেই বাহেজ আলীকে খোঁজার জন্য বিভিন্ন জায়গায় দৌড়াদৌড়ি করছে, হাসপাতাল থেকে শুরু করে পুলিশ স্টেশন পর্যন্ত। দীর্ঘ প্রায় 7 দিন খোঁজার পরে গত শনিবার, তার মানে 8 দিন পর গত শনিবার সে বাহেজ আলীর মরদেহ উদ্ধার করা হয় বাংলা কোনো একটি জায়গা থেকে। এখন প্রশ্ন হলো 8 দিন বাহেজ আলী কোথায় ছিল, কি অবস্থায় ছিল? এই 8 দিনের ভিতরে আমরা যতটুকু তথ্য পেয়েছি যে কোনো একটি ব্যক্তির সাথে কথা হয়েছিল যে টাকা প্রসঙ্গ নিয়ে, তুমি টাকাটা কবে দেবে। এটা যেমন হয়েছিল, পাশাপাশি আরেকজনের সাথে কথা হয়েছিল এবং তিনি কি দেখেছে টাঙ্গাইলে কোনো একটি জায়গায় বাহেজ আলীকে ঘুরতে, এবং তাকে বাড়িতে নিয়ে আসার জন্য কিন্তু তাকে চেষ্টা করা হয়েছে, কিন্তু আনতে পারেনি।
কিন্তু সবকিছু যখন স্বচ্ছতা আসলো, কিন্তু ফায়সালের মৃতদেহটা যখন পাওয়া গেল ক্ষত বিক্ষত, আসলে ফায়সালকে কে মেরেছে, কি জন্য মারছে, এই ধরনের হাজারো প্রশ্ন কিন্তু আছে। আমরা টাঙ্গাইলের পুলিশ প্রশাসন, র্যাব প্রশাসন এবং ডিবি যারা আইন শৃঙ্খলায় চৌকস বাহিনীরা যারা অনেক গুরুত্বপূর্ণ হত্যাযোগ্য কাণ্ডকেও যখন তারা খতিয়ে দেখছে এবং তদন্ত করে প্রকৃত যারা দোষী তাদেরকে আইনের আওতায় তুলে দিচ্ছে, আমরাও আশা করছি সেই বাহেজ আলীর যে পরিবার এবং বাহেজ আলীর যে 70 বছর বয়সে বাহেজ আলীকে নৃশংসভাবে মরতে হবে, নৃশংসভাবে তাকে যারাই করছে তাদেরকে যেন আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনে। চলুন আমরা সেই বাহেজ আলীর পরিবারের সাথে কথা বলি, তার ছেলের সাথে কথা বলি যে আসলে মূল বিষয়টা কী ছিল। এখন আমরা তো বলতে পারতেছি না যে আমার লোকে মাছ না, এক্স্যাক্টলি এইভাবে কাউকে বলাও যাবে না। এই বাহেজ আলীর যে এইভাবে মৃত্যু হলো, আপনারা কি চান? আমরা তার বিচার চাই, ফাঁসির হুকুম হয়ে যায় তার। তার ফাঁসের হুকুম জানি হয়। বাহেজ আলী ব্যক্তি হিসাবে কেমন ছিল? খুব বালা, আমার স্বামীর দেশেও খুব বালা, এই যে আমার বাপের দেশে আছে তাও খুব বালা। এই এলাকায় এই যে ঘুরে ঘুরে হলাম সবাই বালা কয়, সবাই এক জব দেয়, কয় ওর নাগাল মানুষ আবার খান না। এই ভালো মানুষটাকে আপনি বাহেজ আলীর তো যাই হোক, বাহেজ আলীর এই ঘটনাটাকে আপনি কিভাবে নিচ্ছেন, কিভাবে দেখছেন? এখন কিভাবে দেখছি বলতে, এখন আমি তো এলাম তার বাগনি জামাই, উনি আমার খালু শ্বশুর, আমি তো ভ্যান গাড়ি চালাই। তখন বাংলা রাস্তা দিয়ে আমি যাওয়া বলছি বানিয়া টিভি নিয়ে যাওয়া বলছি, তখন ওই দিক দিয়ে যাওয়ার সঙ্গে অনেক মহিলা যাইতেছে আসতেছে। তখন আমি জিজ্ঞাসি মানে কী হয়েছে গো, তখন এরা বলছে যে একটা মানুষ মাইরা বয়স্ক লোক মাইরা ফালাই রাখছে আর ভিতরে। তখন ভ্যানটা আমি সাইড করে আমি গেছি দৌড়ে যদি উনি কইরা রয়েছে আপনার উত্তর মুখ হইয়া মাথা হইলো দক্ষিণ দিকে। আপনি কি লাস্টটা দেখছেন? হ্যাঁ দেখছি। যে কি অবস্থায় দেখলেন আপনি? দেখলাম যে মুখ টোকা মানে একবার মাইরা ধইরা মুখটা ফুইলা ফেলাইছে, ফুইলা গেছে, ঠোঁট দুটা ফুইলা রয়েছে, পোকা ধরে গেছে। কারণ তোর লাস্টে উল্টেই দেখি নাই, যেভাবে পইরা আছে ওইভাবে। আশেপাশে কি কোনো রশি গামছা? একটা গামছা বাঁধা ছিল ছোট একটা চারা গাছের মধ্যে, ওই গাছে ওই মানুষ মৃত্যু হইতে পারে না। গামছা যে পর্যন্ত বাঁধা আছে লোকটা যে মারা গেছে লম্বা, কিন্তু ওই গামছার মধ্যে লোক মারা যাওয়া সম্ভব না। শুধু গামছাটাই দেখছেন? আর গামছাটা ছিল না, ওখানে একটা তার যে পাঞ্জাবিটা ছিল ওই পাঞ্জাবিটা ওখানে পয়রা রয়েছে, জুতা বাইরে রয়েছে, আর কোনো কিছু দেখি না। সাথে কি মোবাইল ছিল? না, মোবাইলটা সাথে ছিল কিনা আমি তোর অতটা দেখি নাই। আমি তো আমার শালার আমি ফোন দিছি জুয়েলের দিকে আসো, মোবাইল কি উত্তর হয়েছে? মোবাইলটা আমি প্রথমে দেখি নাই, পরবর্তীতে হয়তো পুলিশ টুলিশ যাই হারা বাইর করছে। কিন্তু পাশে কোনো টাকা পয়সা পায় না, টাকা পয়সা হয়তো ছিল ওই আপনার 300 কয়েক টাকার মতো মনে হয়, পরে পাবো ওই পুলিশের এই বাইর করছে। যে লাস্ট আসি করে ট্রেনের টিকিট আছে, ট্রেনের টিকিটও ছিল। আমি তো বলে হাতাই হাতাই দেখি নাই, আমি তো যেদিকে পয়লা রয়েছে আমি দেখেই তো মানে অস্থির। পরে আমার শালারে ফোন দিয়েছি তাড়াতাড়ি আসো। পকেট থেকে ট্রেনের টিকিট পাইছে? টিকিটটা আপনার কোথায় কোথায় কাটা ছিল? আমি সঠিক 17 তারিখে এটুকু শুনলাম, আমি 17 তারিখে মানে টিকিটটা কাটা ছিল, কিন্তু কোন জায়গা থেকে টিকিটটা কাটছে কোন জায়গা থেকে কাটছে কিভাবে কাটছে? টিকিটের ডেটটা ছিল 17 তারিখ। 17 তারিখ। আপনি গেছিলেন দেখার জন্য? আপনার কি হয়? যে মারা গেছে তার বিয়ে, তার ছেলে। আমি পকেট থেকে কি কি উদ্ধার করেছে? ট্রেনের টিকিটটা, এটা ট্রেনের টিকিটটা মানে 17 তারিখে ডেট দেওয়া টিকিটটা পাওয়া গেছে। আর মোবাইলটা ছিল যে মোবাইলটার মধ্যে ব্যাটারিটা খোলা ছিল, মানে অ্যাডজাস্ট করা ছিল না, ব্যাটারিটা খুলে আসতে হয়ে গেছিলো। আর ওই টিকিট 372 টাকায় না 73 টাকায় এরকম পাওয়া গেছে। এই টুকি মানে পাওয়া গেছে। এক পকেটে ছিল টুকি, আর পকেটে ছিল মোবাইল আর এই যে ট্রেনের টিকিট। টিকিটটা কোথায় কাটা এটা কোনো না কোনো জায়গায় মানে আমি তো শিখি, আমি তো লেখাপড়া জানি না, আমি মানে ওটা সাদা টিকিটের সাইজটা কেমন ছিল? কতটুকু ছিল টিকিটটা হাতে দেয়? এইটুকু মানে ওটা কাটার যে একটা মানে অধিকাংশ রাইখা দেয়, মানে এই করে ওটা ছিল না, পুরাটাই ছিল। মানে একটা এই যে রিসিপ্ট করে রাইখা দেয়। পুলিশে বলে নাকি যে উনি ট্রেনে উঠছিল কিংবা ট্রেনে তা কিছু বলে এরকম কিছু টিকিটটা এখন এই রকম ছেড়ে তো মেরে আসছে। হ্যাঁ
আমরা এখন কি থাকবো আরেকটা বিষয় যে এখন কিছু লোক বাইরেছে এখন যে আমি যে থাকবো এই ব্যক্তি আমার কোনো নিরাপত্তা নাই। বাসায় গেট করা নাই আমাদের বাসায়। ওই যে টিনের গেট আর বাড়ির ছাড়া মধ্যে বলো আরে গেট তাহলে কি রাস্তা গাড়ি ছিল আটকে দিল বাজারে বাজারে গেল আটকে দিল আমার বাবা যেমন নামাজ পড়বার গেছিল নামাজ পড়তে তো আর আসতে পারে না আচ্ছা আমাদের এখন নিয়ে যাওয়া দরকার। ওই যে নামাজ যে পড়ছে ওই মসজিদটা কোথায়, কাদের সাথে ওই দিন নামাজ পড়ছে এই জায়গায় যাওয়া দরকার। কারণ অরিজিনাল যে সত্য উদ্ঘাটন করতেই হবে সবাই। নানার সাথে নামাজ পড়ছে আইছে বলছে মানে আমার সাথে নামাজ পড়ছে, কিন্তু আমরা তো আমি তো আজ নিজে যাই নাই, কিন্তু আমি খবর শুনি না যে সকালবেলায় রাস্তায় আমি জিজ্ঞাসা করলাম যে মারা গেছে হে কি ফজর নামাজ পড়া আসছে মসজিদ কয় না 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 ও একটা আমরা দান্দা দেখছেন নামাজ পড়ি ওদিন আগে বাইরে ফজরের নামাজ তো আপনার এগুলো এই 5টা 5:15টার সময় যায়, তাহলে এত রাত করে যে আপনি মানে মানে শেষ রাত টাকা নিয়ে গেল, এটা তাহলে আপনার একটু আপত্তি করেন নাই? সেটা ঠিক আছে, ঠিক আছে, হয়তো কারো করে লাভ নাই, সত্য তো মারে লাভ নাই, যেটা লিগাল ই থাকতে পারে, হয়তো কারোর সাথে ই করা যাবে না। এখানে বিষয়টা যেই করুক সে যেই হোক বাইরে হয়ে যাবে। এই উপলক্ষে আর কি আমি কথাটা বলছিলাম, কিন্তু আমি কোনটা এটা কোনটা ভাই বললেন? প্রমাণ আসতে থাকুক, তারপরে এই সমস্ত বিষয়গুলা এখন মনে করেন যে অরিজিনাল অপরাধী বাইরে লেবারে আপনার ইচ্ছা করলে তারা রক্ষা করতে পারবেন না, বাঁচাতে পারবেন না, আইন চলবে আইনের গতিতে, সে যেই হোক। এখন আপনারা মিডিয়া আইছেন, আপনারা ফেসবুকে ছাড়বেন, ইউটিউবে ছাড়বেন, কিন্তু দেখা যায় একজনের দোষ দিয়া যে সাইরা দিয়া এটা মানে আবার দেখা যায় আমি একজনের না ঠিক আছে, আমরা মিডিয়ায় কাজ করি, এগুলা আমরা ওইভাবে দিব না, যেটা যেখানে যা লাগবে ওইটাই করব। নাম যে বললাম দেখা যায় উনি আবার ভাত পাইতে থাকবো যে আমার নামটা বলছে তার কেন যে আমি কোনো অপরাধ করি নাই, বলেন নাই। চিন্তা করতে পারবো না, ঠিক আছে। আবার আমরা এই যে যেহেতু আপনি ফেসবুক চালান, এখন তো সচেতন সবাই কম বেশি, এই যে ক্রাইম পেট্রোল তো অবশ্যই দেখেন, সিআইডি দেখেন না, আদালত দেখেন, তো কত ঘটনা ঘটে, যেটা আমরা দেখি সামনাসামনি ওটা কিন্তু ঘটে না, ওর পিছনটা ঘটে। ফেসবুক চালাই কিন্তু ওই এই যে আমার এই মুহূর্তে যেটা সন্দেহ হইতেছে ওটা নাও হতে পারে, পরিবেশটা চেঞ্জ হতে পারে, ঠিক আছে, চেঞ্জ হতেই পারে। যতটুকু আর সে যেই হোক, যখন সিএনজির কথা বলছে, যার কথা বলা হইতাছে হে যদি অপরাধী হয় প্রশাসন দায়ী করবে, চেঞ্জ হয়ে গেছে এখন এটা সেটাই। কারণ এটা ঝুলন্ত অবস্থায় যারা গেছিলেন, ঝুলন্ত অবস্থায় প্রথমত এইটা মানে লাস্টে দেখলো কি, মানে আপনাকে খবর দিল কিভাবে? ওখানে আমি গেছিলাম কালিয়াতি, আমার এক বড় ভাইয়ের কাছে জোরান ভাই, পরে উনি সকালে এমপির বাসায় আসছে, এমপির সাথে কথা বলছে, পরে বললো যে যা আমি এটা দেখতেছি, থানার ওসি বললো যে ঠিক আছে এটা এমপি সাহেব ফোন করে দিতেছে, এই বিষয়টা দেখতেছি এতদিন ধরে নিখোঁজ, আর উনিও আবার অনেক ব্যস্ত। আচ্ছা একটু 1 মিনিট, এর মধ্যে আমি একটু কথা বলি। যেহেতু আপনি ফেসবুক চালান তাই না, আপনার বাবারে যে পাওয়া যাচ্ছে না, তো এই বিষয়ে আপনি এই ফেসবুকে আপনার বাবার ছবি দিয়ে হারানো বিজ্ঞপ্তি দিয়েছিলেন। আচ্ছা না, একটা বিষয়, বর্তমান তো আপনার ইয়ের যুগ না, সেটাই বলতেছি। কারণ এলো বাপ মা এমন একটা জিনিস হারাইলে তার পাওয়া যাবে না। উনি কি ঠিক আছে, আমার মনির আছে, আমার ওই জিনিস সেই বাবাকে নিয়ে কিন্তু তারা আজকে আহাজারি করছে, কারণ 70 বছর বয়সে সেই বাবাকে এইভাবে মৃত্যুবরণ করতে হবে, এটা কিন্তু আসলে কল্পনার বাইরে, কেউ ভাবতেই পারেনি। কারণ আজকে বাবার যে অবস্থা, সেই বাবাকে নিয়ে এসে মাটি দেওয়া কিন্তু আরেকটি কষ্টসাধ্য। কারণ হলো যে লাশের অবস্থা কিন্তু খুব একটি ভালো নয়, একদমই দুর্গন্ধ ছুটে গেছে। আমরা মর্গে গিয়েছিলাম, মর্গে ডাক্তার আমাদের সাথে কথা বলছিলেন যে অবস্থা খুব একটি ভালো না, হয়তো কিছুক্ষণের মধ্যেই লাশ চলে আসবে। কিন্তু বাবার এই মৃত্যুতে কিন্তু তারা কোনোভাবে মানতে পারতেছে না। তাদের একটি দাবি, যারা এই ঘটনাটি ঘটিয়েছে, যারাই হত্যা করেছে, তাদের যেন দৃষ্টান্তমূলক শাস্তি হয় এবং তাদের যেন ফাঁসি হয়, এমন দাবি কিন্তু তারা করছে। কারণ ভাইজানের মতো এরকম নৃশংসভাবে আর যেন কাউকে মরতে না হয়, কেউ যদি আর না হত্যা করে। মর্গে আপনাদের কোনো লোক আছে ওখানে কি আছে সাথে, মানে এরকম ওই জায়গায়
পরিবারের পক্ষ থেকে কি টাঙ্গাইল লাশের সাথে কেউ আছে? পত্রিকা কেউ লাশের সাথে নাই। তাহলে রিসিভ করবে কে? ওই থানা পুলিশে ওরা রিসিভ করবো, দারোগা সাহেব আছে। উনি আছে? এটা আমি সঠিক জানি না, উনি আমি সঠিক জানি না। এটা নতুন বাড়ি না একটা মানুষকে দোষারোপ করে এই জায়গায় এসে গ্রামের লোক যাবো মারতে এটা বুঝলি না এই কালিহাতি থানা এলাকায় সারা দেয়া তো কিছু করছে যদি বই থাকছে নিজে ভ্যান কিনে ভ্যান চালাচ্ছে তো পরে লোক আসবার নাম শুনছি উনি কাজের কষ্ট নাই করছে, জীবন অনেক কষ্ট করছে। তাহলে আপনি কি করতেন? মেলা কিছু করছে। বিদেশ থাকতেন, বিদেশ থাকতেন। বাংলাদেশ কোন দেশে থাকতেন? চলে গেছে। কতদিন আমার ছিল? বাবা গো কত কষ্ট করে মানুষ করছি রে। আসছেন কবে? আসছি তো তোমার 3 বছর হয়ে গেছে। তাহলে আপনারা 3 বোন 1 ভাই? সারাদিন ব্যান চালাইছে। 3 বোন 1 ভাই? আমার বাবা চাল ডাল কিনে আনছে। এমন কোনো দিন আছে আমার বাবাকে খাবার আমি দিই না। এমন বয় এমন হয়, তার পুরো রেখে দেয়, অনেক কিছু রেখে দেয়। অজান্তে অনেক কিছু রেখে দেয়, অজান্তে অনেক কিছু থাকে পরে। উনি যে 1 লক্ষ টাকা না বাসা থেকে বের হইছে না, আমার বাবা যদি চাষটা লেগে গেছে 10 জন আছে 10 জনের রেসা খাওয়াইছে। হয়তো এটা আচ্ছা ইয়েছে কারণ হতে পারে। ওই যে আগের দিন বলে কিছুদিন আগে আমি একটা চেঞ্জিলাম, আমার চেঞ্জিটা ওই চেঞ্জিটা সেই থেকে শুরু হইছে আমাদের শত্রুতা। সিএনজি চেঞ্জি কিনছিলাম, বলেন চলে নিয়ে গেছে। শোনাই বলেন। চেঞ্জি কিনছিলাম আমি 3 মাস আগে। আবার 3 মাস না আগে তে আবার আমার মানে এখন থেকে 3 মাস আগে? চেঞ্জি কিনছিলাম, ও ভাই যাই দিতাম না চেঞ্জি কেনার পরে তারপরে আমি চেঞ্জিটা এখানে শুয়েছি চালাই এসে একটু গুনগুন বৃষ্টি আসা পরে সকালে ওইটা দেখে আমার ডাকতেছে আমার ওয়াইফকে যে গেদা কি গাড়ি নিয়ে গেছে গা। এখন আমার ওয়াইফ বলতেছে না যাই নাই তো, যে মারিয়ার ভাইয়া তো শুয়ে হয়েছে। আমার গাড়িটা এখান থেকে ভাই করে নিয়ে গেছে গা। ওখান থেকে আমার 70টা লাগছে, আমার গাড়ি নিছে, আমার পুরে মারছে এবং প্লাস এখন 2 দিন পরে যে আমি গুম হয়ে যাব না, এখন আমার জীবনের নিরাপত্তা নেই। আপনি এই জিনিসটা তখন বলেন না, কোন জিডি করছিলেন? এটা কোন কিন্তু বিশাল ক্লু আপনাদের গাড়ি নিয়ে গেছে, এটা তো বলতে হবে আমাদেরকে। যেমন এই বিষয়টা আরো কিছু তথ্য থাকলে বলেন, সমস্যা নাই। সিএনজি যে আপনার হারাইলো, এটা কি কোনো জিডি করছেন? জিডি এন্ট্রি করছেন? ওই কাগজটা একটু বলতে দেখি। হবে তো, এটা যদি না বলতেন আমরা তো চলে যাচ্ছিলাম। এটা কিন্তু একটা বিশাল জিডি এন্ট্রি একটুই করেন, কারণ এটা তো আপনি করে তো শত্রুদের আগে থেকে লাগছে, এটার সাথে যে পরিকল্পিত ছাড়া তো নাই। এটা বোঝা যাচ্ছে তো এখন। হ্যাঁ অবশ্যই। এই চিনজির পরে তিনি ওইটারা চেঞ্জি দিছে, ওখান থেকে আমার 70টা শুরু হয়েছে। এই এক লোক এই কাম সিএনজি হারানো গেছে। সিএনজি টাকা হইলে কিনা যাবে, কিন্তু আমার বাপ যে গেল, বাপ তারপরে বিরাজ তবে চেঞ্জির লেগে তো আমার তো আশপাশ নাই যে গেছে গা চেঞ্জি টাকা হইলে কিনা আমি, কিন্তু আমার বাপ রেখে আইনা দেবো, আমি বাপ কোনো পামু আমার বাবার হত্যার কান্দেন না, আল্লাহ আল্লাহ করেন। এই বয়সে যে বাপ ছাড়া বানাইলো আমরা তারও চাই। আমার বাবা যে শনিবারে ভাবলো এটাই বলা